মতো একটা ব্যাপার থাকে, তাই না? আদারওয়াইজ বিকজ অর্গানাইজেশনে কারা কাজ করে? হিউম্যান ইন্ডিভিজুয়ালস, উই ওয়ার্ক ইন অ্যান অর্গানাইজেশন, তাই? সো দ্যাটস ওয়াই উই নিড টু চেক ফর দ্য হিউম্যান বিহেভিয়ার। সো ফাইনালি আমরা প্ল্যান করলাম, অর্গানাইজ করলাম এবং হিউম্যান বিহেভিয়ার আমরা ট্র্যাকে রাখলাম। বাট কীভাবে আমি এই হিউম্যান বিহেভিয়ারটা চেক করব? কীভাবে আমার প্ল্যানটা অ্যাচিভ হয়েছে কিনা, অ্যাটেন্ড হয়েছে কিনা, সেটা আমরা কীভাবে আইডেন্টিফাই করব? থ্রু কন্ট্রোলিং। So what is basically controlling? Controlling is basically a process through which you regulate some of the elements of your organizations and you monitor them for their consistency in your organization, and you also check whether the targeted level, whether it is in range or not. আপনার একটা কন্ট্রোল উইদিন রেঞ্জে আছে কিনা, অ্যাকসেপ্টেবল রেঞ্জে কোনো আপনার টার্গেট এলিমেন্টগুলো আছে কিনা সেটা। সো কী কী আমাদের টার্গেট এলিমেন্টস আছে অর্গানাইজেশনে? এলিমেন্টস, অর্গানাইজেশনের এলিমেন্টসগুলো কি? হিউম্যান আপনি কন্ট্রোল করেন, আর কি কন্ট্রোল করেন? রিসোর্সেস কন্ট্রোল করেন। কী কী রিসোর্স কন্ট্রোল করেন? হিউম্যান রিসোর্স, ম্যাটেরিয়াল রিসোর্স, ফাইন্যান্সিয়াল রিসোর্স, ইনফরমেশন রিসোর্স, রাইট? আচ্ছা, সো কী দাঁড়ালো বেসিক্যালি? Control is a process to regulate organizational activities to make them consistent with your established plans, targets and standards. So, standards কি? Standards highest level or a set a designated level, right? So আমাদের ক্ষেত্রে ধরেন for মানে আমার চেক করতে হবে বা yes, ফর আস ধরেন আমরা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আসি, উই আর ইন এ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, অ্যান্ড আমরা কী প্রডিউস করি? শার্ট প্রডিউস করি, শার্ট। সো সেই ক্ষেত্রে আপনার স্ট্যান্ডার্ড কী? যাতে কোনো জায়গায় টর্ন না থাকে, তাই না? কোথাও চিরা না থাকে, কোথাও যাতে আপনার বাটনটা যাতে সব জায়গায় থাকে, তাই না? এটা হচ্ছে আমাদের কন্ট্রোল লেভেল, এটা আমাদের স্ট্যান্ডার্ড, যে এর বাইরে যেতে পারবে না, এর নিচে যেতে পারবে না। ওকে, সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য কন্ট্রোলিং। আচ্ছা, সো কন্ট্রোলিং কেন করি আমরা? বেসিক্যালি আমাদের কন্ট্রোলিং দরকার কেন? ওয়াই ডু ইউ নিড কন্ট্রোলিং? প্ল্যানিং ঠিক আছে, যে আমাদের কোনো কিছু একটা অ্যাচিভ করতে হবে, এই জন্য আমাদের একটা আউটলাইন্ড অবজেক্টিভস থাকতে হবে, তাই না? দেন অর্গানাইজিংয়ের জন্য আমার বিভিন্ন ডিপার্টমেন্টের কী কী কাজ, তার জন্য আমার অর্গানাইজিং করতে হবে। ফাইনালি কাজ কাদের দ্বারা করতে হবে? হিউম্যান দিয়ে তো কাজ করতে হবে, ইন্ডিভিজুয়ালস লাগবে। তারপরে ইন্ডিভিজুয়াল মোটিভেটও করতে হবে। বাট ওয়াই ডু ইউ নিড কন্ট্রোলিং? কন্ট্রোল কেন করতে হবে? আমরা যে কাজটা করতেছি সেটা সঠিকভাবে হইতেছে কিনা। কন্ট্রোল না করলে কি হবে? ফর এক্সাম্পল ধরেন আপনাদের এখানে আপনারা ক্লাস করছেন, বাট আপনাদের কোনো এক্সাম নাই, সেমিস্টার ফাইনাল কোনো এক্সাম নাই, তখন কি হবে? ইভ্যালুয়েশন কীভাবে করবো? যে ওয়েদার ইউ হ্যাভ লার্নড এনিথিং অর নট, আলটিমেটলি আপনারা কিছু শিখেছেন কিনা সেটা আমি কীভাবে ইভ্যালুয়েট করবো? দ্যার ইজ নো অপশনস ফর মি টু চেক ওয়েদার ইউ হ্যাভ লার্নড এনিথিং অর নট। বাট আলটিমেটলি এক্সাম দেওয়ার পরেও কি আমি ইভ্যালুয়েট করতে পারবো যে আপনি কিছু শিখেছেন কিনা? আলটিমেটলি কি মানে জানা যায় যে আপনি আসলে কিছু শিখেছেন কিনা? নো, জানা যায় না। এক্সামের মাধ্যমে জানা যায়? হার্ডলি। বিকজ হার্ডলি কেন নয়? বিকজ আপনি জাস্ট এই গত সেমিস্টারে কী পড়েছেন মনে আছে? আমি মিডের আগে কী মানে মিডের আগে আপনারা কী পড়েছেন মনে আছে? লাস্ট ক্লাসে কী পড়েছি মনে আছে? কোশ্চেন করলে বলতে পারবেন? অ্যাটেন্টিভ ছিলেন। বাট নর্মালি কী হয়, আমাদের যদি কোনো কিছু শিখে, আপনি মনে রাখবেন যে কোনো কিছু শিখলে সেটা সাধারণত ভুলে যাওয়া যায় না। সাধারণত আমরা যে জিনিসটা শিখে ফেলি একবারে, যেমন কম্পিউটার আপনি শিখে গিয়েছেন, এখন কি আপনি সহজে ভুলে যাবেন? আপনি মোবাইল, তারপরে যে অ্যাপস নামানো, অ্যাপস ডিলিট করা, আপনি অনেক কিছু শিখে গেছেন, এগুলোকে আপনি সহজে ভুলে যাবেন? যাবেন না। কেন ভুলে যাবেন না? আপনি তো লিরিক্সও মুখস্থ করে ফেলেন, গানের লিরিক্সও তো মুখস্থ করে ফেলেন না। বাট পড়া মুখস্থ হয়? পড়া সহজে মুখস্থ হয়? পড়া সহজে মুখস্থ হয় না, বাট লিরিক্স মুখস্থ হয়ে যায়। বাট লিরিক্স তো হুবহু মুখস্থ হয়, লিরিক্স তো আপনারা হুবহু মুখস্থ করে ফেলেন। এই যে প্যাশন, ওটার উপর আপনার কন্ট্রোল আছে। কেন? আপনার একটা স্ট্যান্ডার্ড সেট করা আছে, আপনি জানেন যে না লিরিক্সের কোনো কমাও মিস হতে পারবে না। বাট পড়াশোনার ক্ষেত্রে ইউ ডোন্ট হ্যাভ এনি স্ট্যান্ডার্ড, তখন আপনি স্ট্যান্ডার্ড নেই কোনো, তাই না? এই জন্য আমাদের যেই জিনিস, এই জন্যই বলে কেন যে প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, মোটিভেটিং, কন্ট্রোলিং, এগুলোর মধ্যে কোঅর্ডিনেশন থাকতে হবে। কোঅর্ডিনেশন না থাকলে আপনার
কোনো কিছুই ফ্রুটফুল হবে না। আচ্ছা, সো দেখেন আমরা বেসিক্যালি 4টা কারণে কন্ট্রোলিং করি ব্রডলি, আরও অনেক কারণে করে থাকি, বাট 4টা ব্রড। এর মধ্যে একটা কি দেখেন, অ্যাডাপ্টস টু দ্য চেঞ্জ। চেঞ্জের সাথে, কোনো একটা চেঞ্জিং এনভায়রনমেন্টের সাথে আমাদেরকে খাপ খাওয়ানোর জন্য আমরা কন্ট্রোল করি। ফর এক্সাম্পল, আপনারা ওই যে ফার্স্ট ক্লাসে আমরা বলেছিলাম যে কোডাক, ফুজি ক্যামেরা, যে ডিজিটাল ক্যামেরাগুলো ছিল, এখন কোথায় সেগুলো? আমি লাস্ট ক্লাসে একজনকে জিজ্ঞেস করেছিলাম MBA ক্লাসে, তো সে বলেছে আছে, বাসায় এখনও আছে। সো মেবি ইন মিউজিয়াম, না বাসার মিউজিয়ামে হয়ে গেল, তাই না? মিউজিয়াম আছে, আপনি হ্যাঁ হ্যাঁ অ্যানালগ ক্যামেরা, ওই যে রিল ছিল, হ্যাঁ ফিল্ম ছিল, আপনাদের বাসাও আছে, দেখছেন আছে, বাট ছবি তোলা যায়, এখনও ছবি তোলা যায়, বাট প্রিন্ট করার জন্য কোথায় নিয়ে যান? বাট করেন করেন না, অবসোলিট। এটা অবসোলিট হয়ে গেছে, তাই না? এটা অবসোলিট হয়ে গেছে। এটা কেন? বাট ফুজি, কোডাক, এরা কিন্তু মার্কেট শেয়ার কিন্তু তাদেরই ছিল, তাদের তো শুধুমাত্র ক্যামেরা ছিল কিন্তু, হ্যাঁ কোডাক এবং ফুজি এদেরই কিন্তু ছিল, এটা কিন্তু সব কিন্তু তাদেরই ক্যামেরা ছিল। টোটাল রিল সাপ্লাই দেন যাই বলেন, ফিল্ম তাদের, নেগেটিভ পজিটিভ যাই ছিল সবই তাদের ছিল। বাট ওয়াই ডিড দে ভ্যানিশ? বিকজ অফ ল্যাক অফ কন্ট্রোলিং ছিল না। তাদের অ্যাডাপ্টেবিলিটি, তাদের চেঞ্জের সাথে অ্যাডাপ্টেবিলিটি ছিল। যখন তারা দেখতে পাচ্ছে যে না আমাদের গ্লোবালাইজেশন হচ্ছে এবং সব কিছু ডিজিটালাইজ হয়ে যাচ্ছে, আমাদের সব কিছু, মানে যদি অ্যাট দ্যাট পয়েন্ট তারা চিন্তা করতো যে না সব কিছু যদি ডিজিটালাইজ হয়ে যাচ্ছে, তাহলে এটাও ডিজিটালাইজ হয়ে যাবে, এটা যদি তারা চিন্তা করতে পারতো, বিকজ দে হ্যাড এ হিউজ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। সেটাই বললাম যে মানে ইটস লাইক নোকিয়া, যখন ফার্স্ট গুগল অ্যাপ্রোচ টু নোকিয়া, Google first approached to Nokia, but Nokia rejected their OS. And then Google approached Samsung. They took it. And now, মানে almost they are the market leaders, তাই না? অ্যান্ড্রয়েডের মধ্যে স্যামসাং তো মার্কেট লিডার। সো এই যে তাদের ল্যাক অফ মানে জাজমেন্ট, পুওর জাজমেন্টের কারণে, পুওর লিডারশিপ স্কিলই বলেন আর কন্ট্রোল, মানে লেস কন্ট্রোলের জন্য তারা কিন্তু পারলো না। সো সেম থিং, যদি আপনার অর্গানাইজেশন করতে আপনি যদি মানে লেস কন্ট্রোল থাকে আপনার অর্গানাইজেশন, আপনাদের উপর যদি আমার লেস কন্ট্রোল থাকে, আপনাদের নিজের পড়াশোনার উপরে যদি নিজের লেস কন্ট্রোল থাকে, দেন আপনার কী হবে? রেজাল্ট ভালো হবে না, রেজাল্ট ভালো হবে না। আপনি মানে ইউ উইল সিট ফর এক্সাম, বাট ইউর এক্সাম উইল নট গেট ইউর ফুটফুল রেজাল্ট। সো তখন যদি আপনার ফুজি বা কোডাক ভাবতো যে তাদের কিন্তু একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ছিল। সো কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা কি বলতে পারেন? হোয়াট ইজ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ? A distinctive capabilities that you have and your competitors cannot replicate. যে distinctive advantage-টা বা set of competencies which cannot be copied by your competitors, সেটাই হচ্ছে আপনার competitive advantage. সো ওদের কিন্তু একটা competitive advantage ছিল। সো যদি তারা এটাকে কাজে লাগাতো এবং তারা ফোকাস করতে পারতো যে না আমরা ডিজিটাল, লেটস গো অ্যান্ড বি ডিজিটালাইজড, দে ডিডন্ট ডু ইট। সো আলটিমেটলি দে হ্যাভ ভ্যানিশড ফ্রম দ্য মার্কেট। সেটাই বলেছে যে এনভায়রনমেন্টের সাথে আপনার একটা অ্যাডাপ্টেবিলিটি থাকতে হবে। আচ্ছা, দ্য নেক্সট ওয়ান, লিমিটস অ্যাকিউমুলেশন অফ ইরর। আচ্ছা, আমরা একটা গার্মেন্টসের ক্ষেত্রে যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রি ধরি, যে আমরা শার্ট, উই প্রিপেয়ার শার্টস। সো আমাদের প্রথমে কী করতে হয়? র ম্যাটেরিয়াল প্রক্রিয়া করতে হয় না? র ম্যাটেরিয়াল প্রক্রিয়া করতে হয়। তারপরে যখন সেট অফ প্রসিডিউরসগুলো যখন স্টার্ট হয়, তখন কি হয়? ফার্স্টে ধরেন কাফ হয়, বাটন হয়, তারপরে চেক করা হয়। কতগুলো প্রসেস আছে? অনেকগুলো প্রসেস আছে, মেবি 10টা প্রসেসের পরে ধরেন একটা কমপ্লিট শার্ট হয়, ফিনিশড গুডস হয়। বাট আপনি চিন্তা করেন এই যে 10টা প্রসেস আছে, প্রত্যেকটা প্রসেসে কিন্তু একটা করে চেকপোস্ট আছে, কোয়ালিটি কন্ট্রোল, দ্যাট ইজ কল্ড দ্য কোয়ালিটি কন্ট্রোল চেক। সো অনলি দেন ওয়েন এভার দ্য কোয়ালিটি কন্ট্রোল ইজ পাস্ট, দেন আপনার শার্টটা নেক্সট স্টেজে যাবে। সেম আপনাদের মতো করেই যে আপনারা যখন একটা সেমিস্টার মানে পাস করবেন, দেন নেক্সট সেমিস্টারে যাবেন, তারপরে থার্ড সেমিস্টারে যাবেন, তাই না? আচ্ছা, সো ফর এক্সাম্পল, যে এই যে আপনার শার্টগুলো চেক হচ্ছে, ধরেন 1 নম্বরের চেকপোস্ট থেকে 2 নম্বর চেকপোস্টে যায়, 2 নম্বর থেকে 3 নম্বর চেকপোস্ট, প্রতিটা চেকপোস্টেই কিন্তু কিছু কিছু রিওয়ার্কে চলে যাচ্ছে, কারণ কিছু ফল্ট পেয়ে যাচ্ছে এবং পরে ওগুলোকে আবার সেন্ড ব্যাক টু রিওয়ার্ক, নতুন করে কাজ করতে হচ্ছে সেগুলোকে। বাট আপনি চিন্তা করেন, ধরেন আপনি A to 10 মানে 1 to 10-এর মধ্যে কোনো ধরনের চেকপোস্ট নাই এবং ফাইনালি 10-এ একবারে লাস্টে গিয়ে চেক হচ্ছে, তখন আপনার ইরর কতগুলো হবে? অনেক হবে, কারণ কি আপনার প্রতিটা চেকপোস্টে কিন্তু কিছু রিওয়ার্ক হয়ে এসছে। সো আপনি এখান থেকে 2টা, ওখান থেকে 3টা, ওখান থেকে 5টা এরকম। বাট নাম্বারটা আপনি যখন একবারে চেক করতে যাবেন, তখন দেখা যাবে যে এই যে 10টা একবারে ফল্টস বের হচ্ছে।
সো এটা হচ্ছে আপনার অ্যাকুমুলেশন ইরর। যদি কন্ট্রোল থাকতো, কোয়ালিটি কন্ট্রোল আছে বলে আপনার অ্যাকুমুলেশনের ইররটা কম হচ্ছে। সিমিলারলি অ্যাট দ্য সেম পয়েন্ট, এই যে আপনার কোয়ালিটি কন্ট্রোল চেকপোস্টগুলোর জন্য আমাদের যে ইররটা কমছে, পাশাপাশি আমাদের কিন্তু খরচটাও কমছে। কেন? আপনি একটা শার্ট প্রিপেয়ার করার পরে দেখা গেলো যে এখানে একটা টার্ন আছে, এটাকে আবার নতুন করে সব কাজগুলো করে আসতে হবে, তাই না? বা প্রোডাক্টটাই হয়তো ফেলে দেওয়া লাগতে পারে যে না, এটা ইট ইজ টোটালি রিজেক্টেড। তাই হয় না? কারণ ফাইনালি যেগুলো যায়, যে কোয়ালিটি কন্ট্রোল একেবারে লাস্ট স্টেজে গিয়ে যেগুলো রিজেক্টেড হয়, সেগুলো কোথায় যায়? নূরজাহানে যায়, রাইট? বা ঢাকা কলেজে যায়। ফ্রম দেয়ার উই বাই, তাই না? আমরা হচ্ছে গিয়া রিজেক্টেড জিনিস কিনি অলওয়েজ, তাই না? সো সেটাই বলেছি। সো এই যে আপনার কস্টটা মিনিমাইজ হলো, কারণ আমার প্রতিটা চেকপোস্টে একটু একটু করে চেক হচ্ছে, তাই না? সো থ্রু দিস দ্য চেকপোস্ট চেকস ফর ইয়োর কোয়ালিটি। ইয়েস। ফাইনালি, কোপিং উইথ দ্য কমপ্লেক্সিটি। কমপ্লেক্সিটি কি? ধরেন আমার একটা বিজনেস, আমার বিজনেসে শুধুমাত্র আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, রিমোট নিয়ে কাজ করি। বা ধরেন আমার বিজনেসে 100 প্রোডাক্টস আছে, একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, ওকে ফাইন, নো প্রবলেম, আমার কন্ট্রোল করা ইজি, ভেরি ইজি। কয়েকটা মাত্র র মেটেরিয়ালস লাগে, তাই না? বাট চিন্তা করেন আপনার 100 প্রোডাক্টস আছে, সো আপনার অর্গানাইজেশন সাইজ কীরকম হবে বলেন? ইট উইল বি লাইক ইউনিলিভার, রাইট? ইউনিলিভারের মতো অনেক বড় একটা কোম্পানি হবে, সো অনেক বড় আপনার কোম্পানি হবে, ডিপার্টমেন্ট হবে, ডিভিশন হবে, অনেক মানুষ লাগবে, ম্যান পাওয়ার লাগবে, র মেটেরিয়ালস লাগবে, সুপারভিশন লাগবে, কন্ট্রোল লাগবে। সো সেটাই বলেছে যে আপনার এই যে কন্ট্রোলিংয়ের ফলে এই যে কমপ্লেক্সিটিটা হয় অর্গানাইজেশনের, সেগুলোর সাথে অ্যাডাপ্ট করা ইজি হয়। কন্ট্রোলিং না থাকলে কী হবে? যে যার মতো করে কাজ করতে থাকবে। কোয়ালিটি, হ্যাঁ, কোয়ালিটিও চেক হবে না, কোপিং, হ্যাঁ, কোপ করা আর কি। ওকে, আচ্ছা, এটাই ভিজুয়ালি আর কি এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা। সো কী পর্যায়ে আমাদের কন্ট্রোলিং হয় ইন অ্যান অর্গানাইজেশন? মেইনলি অ্যাগেইন ব্রড 4. One is operational control. So operational controlটা কি? Focuses on the process used to transform resources into final products or services. আচ্ছা, সো অপারেশনাল কন্ট্রোল কী হতে পারে বলেন তো? অপারেশনাল কন্ট্রোল মানে কি? মানে হচ্ছে কি, আমার কোনো একটা র মেটেরিয়ালস থেকে এটাকে ট্রান্সফর্ম করে আমরা ফিনিশ গুডস পর্যন্ত নিয়ে যাচ্ছি। সো কী হতে পারে আমাদের ম্যাটেরিয়ালস? না, মানে হচ্ছে কি, অপারেশন কন্ট্রোলের মধ্যে আমরা আরও কী আমরা কন্ট্রোল করে থাকি? অপারেশন কন্ট্রোল, এই যে আমরা কোন জিনিসটা আমরা ফাইনালি আউটপুট করি, মেশিনারিজ করি, হিউম্যান রিসোর্স করি। মেশিনারিজটা কিসের মধ্যে পড়ে, তাই না? হিউম্যান রিসোর্স করি। ফাইন্যান্সিয়াল রিসোর্সও আমরা কন্ট্রোল করি কিন্তু, যে আপনার কোম্পানিতে ইনভেন্টরি কী আসছে, ইনভেন্টরি কী চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, হিউম্যান রিসোর্স কীভাবে আমরা কন্ট্রোল করি, মানে ট্রান্সফর্ম করি কীভাবে? হিউম্যান রিসোর্স কীভাবে ট্রান্সফর্ম করে বলেন তো? হাউ ডু ইউ ট্রান্সফর্ম হিউম্যান রিসোর্সেস? ট্রান্সফর্ম করা যায়। হাউ? বিকজ whenever you are going to hire anybody, you take a test, and human resource is your input. এই হচ্ছে ইনপুট। তাকে আপনি প্রসেস কিভাবে করেন? ইউ গিভ হিম অ্যান ওরিয়েন্টেশন। আপনি তাকে ওরিয়েন্টেশন দেন, কাজের কী কাজ করতে হবে একটা বুঝাই দেন, তাই না? দেন আপনি কী করেন? ট্রেনিং দেন, যে এই কাজটা করতে করতে তোমার কী স্কিলস লাগবে। দেন আপনি তাকে আরও হায়ার ট্রেনিং দিয়ে ডেভেলপ করেন। ফাইনালি আপনি তাকে একটা প্রবেশন পিরিয়ডও দিয়ে দেন, যে না, তুমি 1 বছর আমার কোম্পানিতে এইভাবে মিনিমাম পেমেন্টে থাকতে হবে। ফাইনালি আপনি 1 বছর পর গিয়ে তাকে ইভ্যালুয়েট করেন, যে ওয়েদার, মানে বেসড অন ইউর গিভেন ট্রেনিং, ওয়েদার হি অর শি ইজ পারফর্মিং ওয়েল অর নট। দেন কামস দ্য কোশ্চেন্স অফ মেকিং হিম পারমানেন্ট অর নট। দেন আপনি তাকে ইভ্যালুয়েশনের ভিত্তিতে পারমানেন্ট করেন, অথবা সেন্ড হিম ব্যাক। এভাবে আমরা হিউম্যান রিসোর্স কন্ট্রোল করে থাকি। আচ্ছা, ফাইন্যান্সিয়াল কন্ট্রোল কোনটা? আমাদের ফাইন্যান্সিয়াল রিসোর্সের যে কন্ট্রোলগুলো থাকে, যেমন আমরা কোত্থেকে লোন নিচ্ছি, ফান্ড কালেক্ট কোত্থেকে করছি, কোথায় আমি ইনভেস্ট করছি, হ্যাঁ, কোথায় ইনভেস্ট করছি, আমার ওয়ার্কিং ক্যাপিটাল কত থাকছে। ওয়ার্কিং ক্যাপিটাল কোনটা? হ্যাঁ, আমাদের ডে টু ডে বিজনেস করতে আমার যে ক্যাপিটালটা দরকার হয়, সেটাকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বলি। এই জন্য দেখবেন যে এভরি ব্যাঙ্ক গিভস ইউ ওয়ার্কিং ক্যাপিটাল লোন। এভরি ব্যাঙ্ক, যে কোনো ব্যাংকে আপনাকে ওয়ার্কিং ক্যাপিটাল লোন দেয়, মানে ডে টু ডে অপারেশন পারফর্ম করার জন্য যে লোনটা দেওয়া হয়, সেটাই হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল লোন। হ্যাঁ, ইটস আ শর্ট টার্ম লোন। আচ্ছা, আপনি মানে লং টার্ম লোনও নিতে পারেন, সেটাও আপনার ফাইন্যান্সিয়াল রিসোর্সের মধ্যে পড়ে। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, না, ডে টু ডে তো আমি জাস্ট বললাম যে দ্যাট ইজ ওয়ান সেগমেন্ট। বাট
ফাইন্যান্সিয়াল কন্ট্রোল বোথ সেগমেন্টসে হয়, শর্ট টার্ম সেগমেন্টেও হয়, লং টার্ম সেগমেন্টেও হয়ে থাকে। সো দুইটাই আপনি কন্ট্রোল করছেন। আচ্ছা, সো আপনার অপারেশনস থেকে আপনি কি পান? রেভিনিউ পান। আর অপারেশনে আপনার কী খরচ হয়? এক্সপেন্স হয় কিছু, তাই না? সো ফাইনালি ওয়েন ইউ ডিডাক্ট এক্সপেন্সেস ফ্রম ইউর রেভিনিউস, হোয়াট ডু ইউ গেট? ইনকাম। অ্যাকচুয়ালি দিস ইজ কল্ড অপারেটিং ইনকাম। দেন আরও অনেক ডিডাকশন আছে, আমরা ইন্টারেস্ট ডিডাক্ট করি, ট্যাক্স ডিডাক্ট করি, ঠিক আছে, আবার ডেপ্রিসিয়েশন অ্যাড ব্যাক করি। এনিওয়ে ফাইনালি আপনি কী পান? প্রফিট পান। সো এই প্রফিটটা কী করবেন আপনি? whether you are going to invest that profit in your business or you are going to pay out to the shareholders, right? So these controls fall under the financial controls. Acha, then hoche structural control, how the elements of a structure are serving the intended purpose. Acha, ধরেন যে আমরা বারবার বলছি যে আমরা একটা গার্মেন্টস সেক্টর, ঠিক আছে। সো এখানে আপনার স্ট্রাকচারাল কন্ট্রোলটা কি? আমার কতজন ওয়ার্কার আছে, কতজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কয়জন, নন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কয়জন আছে। সো নন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কারা? যারা সাধারণত অ্যাডমিনিস্ট্রেশনে জড়িত না, ওয়ার্কার লাইন। সো ওয়ার্কাররা কী পায়? দে গেট ওয়েজেস, তাই না? ওয়ার্কাররা পায় ওয়েজ। আর এমপ্লয়িজরা কী পায়? দে গেট দ্য স্যালারিজ। আর ওয়ার্কাররা ডে টু ডে বেসিসে কাজ করে, কাজে আসলে টাকা পায়, কাজে না আসলে টাকা পায় না। আমরা কী বলি, তাই না? লেবার, এদেরকে লেবার বলি। বাট এমপ্লয়িরা কিন্তু লেবার না, এমপ্লয়িরা হচ্ছে এমপ্লয়ি, দে গেট এ ফিক্সড স্যালারি। আপনি কতটুকু রেশিও মেনটেন করবেন? অর আপনি যদি চিন্তা করেন যে ইউনিভার্সিটির কথা, যে আমাদের ডিপার্টমেন্টে, আপনাদের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে কিছু ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স আছে, কিছু পার্ট টাইম ফ্যাকাল্টি মেম্বার্সও আছে। সো এই যে রেশিওটা, হ্যাঁ, পার্ট টাইম অলসো অ্যাভেলেবল। সো পার্ট টাইম এবং ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বারদের রেশিও কত? মেনটেনিং দ্যাট ফলস আন্ডার দ্য স্ট্রাকচারাল কন্ট্রোল। ওকে, যে এই স্ট্রাকচারটা আমার মেনটেন করা, যে কতটুকু পার্ট টাইম লোক আছে, কতটুকু ফুল টাইম লোক আছে, কতটুকু ওয়ার্কার আছে, কতটুকু নন অ্যাডমিনিস্ট্রেটিভ আরও হতে পারে। এই যে ফ্লোর অ্যাটেন্ডেন্ট যারা, তারাও কিন্তু নন অ্যাডমিনিস্ট্রেটিভ, তাই না? অফিস অ্যাসিস্ট্যান্টস। আচ্ছা, স্ট্র্যাটেজিক কন্ট্রোল হচ্ছে কি, হাউ ইফেক্টিভ আর দ্য ফাংশনাল স্ট্র্যাটেজি হেল্পিং দ্য অর্গানাইজেশন মিটস ইটস গোল। সো বেসিক্যালি এই যে 3 ধরনের অপারেশনস আছে, এই 3 ধরনের অপারেশনস কীভাবে আপনার স্ট্র্যাটেজিক গোলটা অ্যাটেন্ড করার জন্য হেল্প করছে, দ্যাট ইজ কল্ড দ্য স্ট্র্যাটেজিক কন্ট্রোল। আমাদের মেইন পারপাস কি? আমাদের স্ট্র্যাটেজিক গোলটাই অ্যাচিভ করা। সো আমাদের স্ট্র্যাটেজিক গোল কি? আমাদের স্ট্র্যাটেজিক গোল তো একটাই, প্রফিট। সো আমরা কি বলি, মানে প্রফিট ছাড়া আমাদের আর কি চাহিদা আছে? ফর মাই অর্গানাইজেশন, আমার অর্গানাইজেশনের জন্য হোয়াট এম আই কনসার্নড উইথ অ্যাপার্ট ফ্রম প্রফিট? আগে তো প্রফিট, তারপরে ওয়েলথ আগে তো ঠিক আছে, এটা আমরা ফাইন্যান্সের ভাষায় বলি যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, বাট মেইনলি হোয়াট? প্রফিট। ওয়াই? বিকজ ক্যাপিটাল ইজ দ্য লাইফ ব্লাড অফ অ্যান অর্গানাইজেশন। ক্যাপিটাল হচ্ছে, মানি ইজ দ্য লাইফ ব্লাড অফ অ্যান অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশন লাইফ ব্লাডটা কি? ক্যাপিটাল, মানি। সো ওইটা তো আমাদের স্ট্র্যাটেজিক গোল, তাই না? যে আমাদের লং টার্মে মানি মেক করতে হবে, আমাদের তো অন্য কোনো চিন্তা নাই। বিজনেস এক্সপ্যানশন হচ্ছে, সো আলটিমেটলি কী হচ্ছে? এক্সপ্যানশন হওয়া মানে কি? আমার মোর প্রফিটস। আমাদের তো এই মোটিভ নাই যে না আমার প্রফিট আস্তে আস্তে আমি কমায় আনবো, এরকম তো আমাদের কোনো মোটিভ নাই। সো আমাদের স্ট্র্যাটেজিক গোল একটাই, যে আমাদের প্রফিট মেক করতে হবে। ওটাকেই আমরা বিভিন্নভাবে, যে আমাদের ওই মার্কেটে যেতে হবে, এই মার্কেটে যেতে হবে, তাই না? সো মানে আদার 3 কন্ট্রোল লেভেলস হেল্প আস টু গেট দ্য স্ট্র্যাটেজিক কন্ট্রোল। আচ্ছা, এটাই দেখানো হয়েছে এখানে ভিজুয়ালি। দেখেন, অপারেশনস কন্ট্রোল, ফাইন্যান্সিয়াল, দিজ আর দ্য বেসিক্স, ফাউন্ডেশনস। এই লেভেলে যদি আমি অ্যাচিভ করতে না পারি, দেন আই ক্যানট গো টু দ্য স্ট্রাকচারাল কন্ট্রোল। ঠিক আছে, আমার ক্যাপিটালই নাই, সো আমার এমপ্লয়ি কোত্থেকে আসবে, তাই না? আমার ফাইন্যান্সিয়াল রিসোর্সই নাই। ওকে, দেন যদি এই দুটো আপনার স্ট্রাকচার আমরা কন্ট্রোল করতে পারি, স্ট্রাকচারাল কন্ট্রোল এবং ফাইন্যান্সিয়াল অপারেশনস কন্ট্রোল হয়, দেন আমরা ফাইনালি স্ট্র্যাটেজিক কন্ট্রোল নিয়ে উই উইল বি কনসার্নড উইথ। বাট ইম্যাজিন যে আমাদের এই 3 ধরনের কন্ট্রোলই নেই, তখন কী করবে? স্ট্র্যাটেজিক কন্ট্রোল উইল ফল আউট। এই জন্য এটা অলমোস্ট রেড মার্ক করা আছে, তাই না? আচ্ছা, ড্র দ্য ডায়াগ্রাম when explaining all these things. Draw the diagram. আচ্ছা, কন্ট্রোলের জন্য হু ইজ রেসপন্সিবল? হু ইজ রেসপন্সিবল ফর কন্ট্রোলিং? বলেন তো, কন্ট্রোলের জন্য রেসপন্সিবল কে? হু ইজ অ্যাকচুয়ালি মানে রেসপন্সিবল ফর কন্ট্রোলিং ইন অ্যান অর্গানাইজেশন? কি মনে হয়? অর্গানাইজেশনের জন্য কন্ট্রোলের জন্য কে রেসপন্সিবল? ম্যানেজার। দেন আপনি বলেন, ট্রাই।
ওয়ার্কার দেন এমপ্লয়ি যারা আছে ওকে ফাইন আপনি হোয়াট ডু ইউ থিঙ্ক যারা হায়ার লেভেল আছে ওকে আপনি টপ ম্যানেজার্স সিইও সিএফও সিওওস সিসিও আছে অনেক কিছু আছে মানে তাদের রেসপন্সিবিলিটি বেশি তার মানে অন্যদের রেসপন্সিবিলিটি কম ফর্মুলেট করে আই গট ইট এই কেক 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 আপনার কি মনে হয় হু ইজ রেসপন্সিবল ফর কন্ট্রোলিং ইন অ্যান অর্গানাইজেশন কন্ট্রোলিংয়ের জন্য হু ইজ রেসপন্সিবল হোয়াট ডু ইউ থিঙ্ক কি মনে হয় ম্যানেজার আপনার বিজনেসের জন্য হু ইজ রেসপন্সিবল আপনার বিজনেসের জন্য হু ইজ রেসপন্সিবল আপনার মা আপনি ইউ আর নট রেসপন্সিবল অ্যাট অল আপনি কোনো দিক থেকে রেসপন্সিবল না দ্যাটস হোয়াট আই এম আস্কিং কন্ট্রোলের জন্য এভরিওয়ান ইজ রেসপন্সিবল প্ল্যানিংয়ের জন্য আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিং অপারেশনাল প্ল্যানিং এভাবে ডিভিশন ছিল বাট কন্ট্রোলিংয়ের জন্য এভরিবডি ইজ রেসপন্সিবল ফর কন্ট্রোলিং আপনার বিজনেসের জন্য আপনার মা কন্ট্রোল করছে ফাইন বাট আপনারও তো কন্ট্রিবিউশনস আছে আপনারও তো রেসপন্সিবিলিটি আছে তাই না এক্স্যাক্টলি এই জন্য কিন্তু দেখবেন নাও এ ডেজ কোম্পানিতে কন্ট্রোলার নামে একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার কস্ট কন্ট্রোলার এবং আমাদের ইউনিভার্সিটি কী আছে এক্সাম কন্ট্রোলার তাই না ওয়াই বিকজ দে আর মোর স্পেশালাইজড ইন দিস ফিল্ড এবং কন্ট্রোলিংটা এতই ইম্পর্টেন্ট যে উই হ্যাভ টু ক্রিয়েট এ পোস্ট অ্যান্ড উই হ্যাভ টু হ্যাঁ চিফ কন্ট্রোলিং অফিসার সিসিও সো যেটা বললাম আর কি যে আমাদের কন্ট্রোলিংটা এতই ইম্পর্টেন্ট যে উই হ্যাভ টু ক্রিয়েট এ পোস্ট অ্যান্ড উই হ্যাভ টু মেক সামবডি স্পেশালাইজড টু ডিল উইথ কন্ট্রোলিং দো কন্ট্রোলিং ইজ ডান ইন অল লেভেলস ফ্রম অল এমপ্লয়িজ ওকে আচ্ছা এই দেখেন হেল্পস লাইন ম্যানেজার্স উইথ দেয়ার কন্ট্রোল অ্যাক্টিভিটিস কন্ট্রোলার কী করে লাইন ম্যানেজারকে হেল্প করে আর কি আচ্ছা কন্ট্রোলিংয়ের প্রসেসটা কি কন্ট্রোলিং জাস্ট করলেই তো হলো না কন্ট্রোলিংয়ের তো কিছু একটা তো মানে আপনার সিকোয়েন্স আছে সিকোয়েল আছে তাই না বেস করে দেন আমরা কন্ট্রোলিং করি সো ফার্স্ট স্টেপ কি স্ট্যান্ডার্ডটা কি ওই যেটা বললাম যে আপনাদের আমি ডিসাইড করে দিলাম আপনাদের আজকে এক্সাম নিব এবং এক্সামে 40 পেলে পাস মার্ক হচ্ছে 40 দিস ইজ ইয়োর স্ট্যান্ডার্ড দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ইউ নিড টু বিট ওকে সো দেন কি মেজার পারফরমেন্স এরপর আমার কাজ কি আপনার পারফরমেন্স মেজার করা হাউ ক্যান আই মেজার ইয়োর পারফরমেন্স থ্রু এক্সামস কুইজ ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্টস প্রেজেন্টেশনস অ্যাটেন্ডেন্স ক্লাস পার্টিসিপেশনস সবগুলোর পরে আমি আপনাদের দেখা গেল কেউ 40 বেশি পেলেন কেউ 40 কম পেলেন কেউ 40 পেলেন তাই না ধরলাম ফর এক্সাম্পল আচ্ছা দেন কি ওই যে নাও ইট ইজ টাইম ফর মি টু কম্পেয়ার দ্য স্ট্যান্ডার্ডস উইথ ইয়োর পারফরমেন্স 40-র এগেনস্টে কে কত পেলেন সেটা আমি কম্পেয়ার করলাম ঠিক আছে দেন ডিটারমিন নিড ফর কারেক্টিভ অ্যাকশনস এখন দেখা গেল কেউ 40-র উপরে পেলো কেউ 40 পেলো কেউ 40-র নিচে পেলো ওকে আমার এখন একটা কারেক্টিভ অ্যাকশন নিতে হবে যে 40 অ্যাভব পেয়েছে তার জন্য একটা কারেক্টিভ অ্যাকশনস আছে যে নিচে পেয়েছে তার জন্য একটা আছে যে 40 পেয়েছে তার জন্য একটা কারেক্টিভ অ্যাকশনস আছে সো সেগুলো কি দেখেন প্রথমটা হচ্ছে মেনটেন স্ট্যাটাস কুও কি ধরেন কেউ একজন 80 পেলো তার জন্য মানে হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর হিম দ্য ইম্পর্টেন্ট থিং ইজ টু হোল্ড হিজ পজিশন তার ওটা অকুপাই করা দরকার যে না আমার এইভাবেই কন্টিনিউ করে যেতে হবে ওকে আচ্ছা আবার হতে পারে যে 40-র নিচে পেয়েছে তার জন্য কি করতে হবে তার জন্য কারেক্টিভ অ্যাকশনস নিতে হবে কী করতে হবে তাকে আবার এক্সাম নিতে হবে তার আবার নতুন করে এনরোল করে এক্সাম দিতে হবে তাই না আচ্ছা আরেকটা হতে পারে চেঞ্জ স্ট্যান্ডার্ডস লাইক ধরেন আমি 40-তে পাস বললাম ঠিক আছে 100-তে এক্সাম নিয়ে 40-তে পাস বললাম বাট আপনারা কেউ পাস করলেন না 40 পেলেন না কেউ 40 পেলেন আপনারা কত পেলেন আপনারা পেলেন 15 ফর এক্সাম্পল পেলেন 15 সেই ক্ষেত্রে আমার কি করতে হবে অ্যাপার্ট ফ্রম মেকিং দ্য কোশ্চেন্স ইজিয়ার আমার কি করতে হবে আমার স্ট্যান্ডার্ড 40-তে পাস করলে হবে না আমার তখন দিতে হবে 10-এ পাস যে 10 পেলেই আপনি পাস করবেন তাই না সো সামটাইমস স্ট্যান্ডার্ড চেঞ্জ করে দিতে হয় এইটা হচ্ছে কি না বাট এটা হচ্ছে কি আপনারা দেখবেন যে
অর্গানাইজেশনের ক্ষেত্রে যখন একটা হিউজ টার্গেট দিয়ে দেয়, এমপ্লয়িরা কোনো টার্গেট ফিল আপ করতে পারে না। আমি দিয়ে দিলাম আপনার, ফর এক্সাম্পল ব্যাংকের ক্ষেত্রে যদি একটা এমপ্লয়িকে বলা হয় আপনি নেক্সট মান্থে 10 কোটি টাকার ডিপোজিট নিয়ে আসবেন, এমপ্লয়ি পারবে না 10 কোটি টাকা আনতে। সো কী হবে, সে ডিমোটিভেট হয়ে 1 কোটিও আনতে পারবে না। বাট আপনি যদি তাকে অল্প প্রেশার দেন যে না, ইউ ব্রিং 1 crore, তখন কী হবে, হি মে ব্রিং 2 crore। বাট আপনি যখনই তাকে 10 কোটি টাকা টার্গেট দিয়ে দেবেন, সে পারবে না। আপনার কী করতে হবে, তখন দেখা যাবে যে কেউ স্ট্যান্ডার্ড মানে অ্যাচিভ করতে পারছে না। সো দেন ইউ নিড টু চেঞ্জ মাই স্ট্যান্ড। lower your standards. Okay? আচ্ছা, again the visual representation of the processes. Okay? আচ্ছা, প্রিলিমিনারি কন্ট্রোল, আমাদের যে অপারেশনস কন্ট্রোল নিয়ে কথা বলেছি, সো অপারেশনস কন্ট্রোলের মধ্যে 3 ধরনের কন্ট্রোল আছে, প্রিলিমিনারি কন্ট্রোল, স্ক্রিনিং কন্ট্রোল, আর একটা হচ্ছে পোস্ট অ্যাকশন কন্ট্রোল। ওকে, সো প্রিলিমিনারি কন্ট্রোল কোনটা? প্রিলিমিনারি কন্ট্রোলে হচ্ছে ওই যে আমরা ফার্স্টে ডিসকাস করেছি যে ফাইন্যান্সিয়াল রিসোর্স আছে, ম্যাটেরিয়াল রিসোর্স আছে, হিউম্যান রিসোর্স আছে, ইনফরমেশন রিসোর্স আছে। ইনফরমেশন রিসোর্স কোনটা আমাদের বলেন তো? হোয়াট ইজ আওয়ার ইনফরমেশন রিসোর্স? একটা সেলস ডেটা হতে পারে আমাদের ইনফরমেশন রিসোর্স, ঠিক আছে? আপনার কম্পিটিটর সম্পর্কে একটা ইনফরমেশন হতে পারে, কম্পিটিটরের কম্পিটিটিভ পজিশনটা হতে পারে আপনার জন্য একটা ইনফরমেশন রিসোর্স। সো আমরা প্রিলিমিনারি কন্ট্রোলে হচ্ছে কি, এইগুলো হচ্ছে আমাদের ক্ষেত্রে ইনপুট। যেমন হিউম্যান রিসোর্সের কথা বললাম, যে হিউম্যান রিসোর্স আমরা, বা আপনি যখন প্রোডাকশনের ক্ষেত্রে আমরা কিনি র মেটেরিয়াল। সো আপনি জাস্ট র মেটেরিয়াল কি কিনে নিয়ে আসলেন, না আপনি এগুলো চেক করে কিনে আনেন? ডেফিনেটলি ইউ নিড টু চেক বিফোর ইউজিং দ্য র মেটেরিয়ালস, তাই না? আমরা যদি একটা যাই কিনতে যাই, একটা কলম কিনলে আমরা চেক করে কিনি যে কালি পড়ছে তো, তাই না? সো দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ র মেটেরিয়াল ফর ইয়োর এডুকেশন, তাই না? আচ্ছা, দেন অ্যাকচুয়ালি আমরা স্ক্রিনিং কন্ট্রোল করি। এটা কি? হাউ ইনপুটস আর বিং ট্রান্সফর্মড ইনটু আউটপুটস। হ্যাঁ, দে অলসো রিলাই হেভিলি অন ফিডব্যাক প্রসেস ডিউরিং দ্য ট্রান্সফরমেশন প্রসেস। ওই যে হিউম্যানদের যখন আপনি ট্রেনিং দিচ্ছেন, ট্রেনিংয়ের মাঝে মাঝে কী করছেন, এই যেমন আপনাদের আমি পড়াচ্ছি, মাঝে মাঝে কোশ্চেন করছি, মাঝে মাঝে কী করছি, কুইজ নিচ্ছি যে আমি যতটুকু পড়িয়েছি আপনি পেরেছেন কিনা, তাই না? সো এটা হচ্ছে কি ফিডব্যাক নেওয়া, এটা হচ্ছে আমার স্ক্রিনিং কন্ট্রোল। আমি স্ক্রিনিং করছি। এর মাধ্যমে কী হয়, অনেকে ফাইনাল পরীক্ষায় কিন্তু অ্যাপিয়ার করতে পারবে না, অনেকেই ড্রপ আউট হয়ে যাবে, তাই না? আচ্ছা, হতেই পারে, অনেক ফাইনাল এক্সাম নাও দিতে পারে, প্রিপারেশন ভালো না, দেয়নি। আচ্ছা, দেন আমাদের পোস্ট অ্যাকশন কন্ট্রোল। পোস্ট অ্যাকশন কন্ট্রোল কোনটা? ইন দিস ফেজ উই ফোকাস অন দ্য আউটপুট ফ্রম দ্য অর্গানাইজেশন সিস্টেম। অর্গানাইজেশন থেকে আমরা যে আউটপুটটা পেলাম সেদিকে আমরা ফোকাস করি। দে মনিটর দ্য আউটপুট রেজাল্টস অফ দ্য অর্গানাইজেশন আফটার ট্রান্সফরমেশন প্রসেস ইজ কমপ্লিট। ফিনিশড গুড যখন রেডি হয়, গুডসটা যখন ফিনিশ গুডসে চলে যায়, আমরা যখন একেবারে কোয়ালিটি কন্ট্রোল পাস করে ফেলেছে, তখন আমরা কী করি? তখন আমরা ফাইনালি একটা ট্যাগ লাগাই দিই, ইটস ওকে, টেস্টেড ওকে, টেস্টেড ওকে, যার কোনো প্রবলেম নাই, ইউ ক্যান মেক দিস রেডি ফর দ্য এক্সপোর্ট। দ্যাট ইজ পোস্ট অ্যাকশন কন্ট্রোল। ভিজুয়ালাইজেশন অফ দ্য প্রসেস। দেখেন প্রথমে ইনপুটস নিচ্ছি, ইনপুটসটাকে আমরা প্রিলিমিনারি কন্ট্রোল করছি, দেন ট্রান্সফরমেশন প্রসেসে আমরা স্ক্রিনিং কন্ট্রোল করছি। এটা দেখবেন আপনি আর্মিতে, কেউ কখনো এক্সাম দিয়েছেন আর্মিতে? বাংলাদেশ আর্মি দিয়েছেন কখনো? দিয়েছেন? সো বাংলাদেশ আর্মিতে কী হয়, ফার্স্টে আচ্ছা, নর্মালি আপনার যেটা বেসিক্যালি হয় সেটা হচ্ছে প্রথমে হয় আপনার ভাইবা হয়, তারপরে হয় রিটেন। যারা রিটেনে পাস করে তাদের আইএসএসবিতে নিতে হয়, ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড। এখানে আপনার 4 দিন, মেবি 4 দিনের মতো থাকতে হয় ওদের ওখানে গিয়ে, কোনো একটা ক্যান্টনমেন্টে গিয়ে আপনাকে রিগোরাস একটা ইভ্যালুয়েশন করা হয়। সো আমি শুনেছি যে ওখানে গেটে যাওয়ার সময় নাকি 50% বাদ হয়ে যায়। না, হাইটই না, নট অনলি হাইট অনেক আগেই চেক করে, হাইটে বাদ দেওয়া অনেক আগে। ওই যে আপনার মেডিকেলে, হ্যাঁ, সেটা মেডিকেল এক্সামে সাইকোলজি দেখে, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, সব এভরি বিহেভিয়ারাল, মানে যে নর্মসগুলো আছে, বিহেভিয়ারাল সেটস অফ বিহেভিয়ারাল অ্যাক্টিভিটিস আছে, সবগুলো আপনার মনিটর করেছে। সেটাই বলা যায় 50% নাকি গেট থেকেই গুড বাই, তারপর রেস্ট 50% থেকে ডে 1 পরে গুড বাই হয়। তারপরে বাকি যে মানে যতটুকু থাকে এদেরকেই সেই ডে 3 মানে ডে 4 পর্যন্ত তাদেরকেই আপনার এক্সামিন করতে থাকে, ইভ্যালুয়েট করতে থাকবে। ফাইনালি তারপর ওর মধ্যে থেকে খুবই অল্প সিলেক্ট হয়। সো এটাই হচ্ছে কি আপনার ট্রান্সফরমেশন প্রসেসেও কিন্তু স্ক্রিন আউট করা হচ্ছে। ওই যে বললাম ডে 1 অনেকে বাদ যাচ্ছে, গেট থেকে অনেকে বাদ যাচ্ছে।
তারপরে ফাইনালি কি করছে ওই দেখেন ফাইনালি হচ্ছে আউটপুট হওয়ার পরেও পোস্ট অ্যাকশন কন্ট্রোলে গিয়েও কিন্তু লাস্টের দিন রেজাল্ট দেওয়ার পরেও বাদ হচ্ছে, তাই না? সো এটা হচ্ছে আমাদের ফর্মস অফ অপারেশনাল কন্ট্রোল। আমরা কয়টা কন্ট্রোলের কথা বলেছি? অপারেশন কন্ট্রোলের কথা বলেছি, হিউম্যান রিসোর্স কন্ট্রোলের কথা বলেছি, ফাইন্যান্সিয়াল রিসোর্স কন্ট্রোলের কথা বলেছি, তাই না? ভুলে গিয়েছেন কি কি বলেছি? অপারেশন কন্ট্রোল, ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, স্ট্রাকচারাল কন্ট্রোল, স্ট্র্যাটেজিক কন্ট্রোল। সো আজকে আমরা অপারেশনাল কন্ট্রোল নিয়ে